বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে আমাদের পাশের দেশ ভারত ভারত এখন বিপদে পড়া জাতীয়বাদী দল বিএনপি সরকারের কাছে কান্নাকাটি শুরু করে দিছে। ভারত কেন বিপদে পড়ছে এবং কেন ভারত এখন আওয়ামী লীগ নেতাদেরকে জাতীয়বাদী দল এই সরকারের কাছে তুলে দিতে চাচ্ছে, আওয়ামী লীগ নেতাদেরকে, যেমন আপনার ডিবির প্রধান মনিরুল সহ যেগুলো আওয়ামী লীগ নেতা ভারতে পালা গেছে, তাদেরকে আপনার বাংলাদেশ সরকারের হাতে তুলে দিতে চাচ্ছে। কেন চাচ্ছে? আপনি একটা জিনিস দেখুন যে গত 2025 এবং 26 অর্থ বছরের এই অর্থ বছরে ভারতের যদি বন্ড মার্কেট যদি দেখেন বা ইকোনমিক যদি দেখেন, তাহলে আপনার ডাউন হয়ে যাচ্ছে, যেটা হলো আপনার নেপাল ভুটানের চাইতেও আপনার দুর্বল অবস্থায়। কারণ ভারতের যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছিল, আমেরিকা বা ইউরোপ কান্ট্রি রাষ্ট্রগুলো শেয়ার মার্কেটের থেকে তাদের অর্থগুলো তুলে নিচ্ছে। এখন বাংলাদেশে যদি দেখেন যে ভারতের যদি একটা জমির দাম থাকে হলো আপনার যদি ধরেন যে 10,000 টাকা আগে ছিল, এখন সেই জমির দাম আসবে হলো 2,000 টাকা করে। অন্যদিকে ভারত যেখানে ডলার কিনতে হলো আপনার 76 টাকা করে, এখন ভারতের হলো আপনার ডলার কিনতে হবে হলো 95 বা 100 টাকা করে। তাহলে এই যে ডলারের সাথে যে আপনার রুপির ডিফারেন্স, এই ডিফারেন্সকে আপনি কিভাবে দেখেন? যে আন্তর্জাতিক এই যে ভূ রাজনীতিকে এবং জিরো পলিটিকে। কারণ ভারতের যে অবস্থা আপনি যদি দেখেন যে ভারতে রুপি দিয়ে অন্য জায়গাতে যে কিনছে, ভারতের যে আইডিয়া তৈরি করছিল, যেমন শেখ হাসিনাকে কেন আপনার ভারত ভালোবেসে বা পছন্দ করে, যেমন যে নরেন্দ্র মোদীর যে আশা মহাভারত, এই মহাভারতের মেন উদ্দেশ্য কি? যেমন আপনার অস্ট্রেলিয়া থেকে শুরু করে সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইরানের কিছু অংশ, পাকিস্তান, আফগানিস্তান বা মালয়েশিয়া, ভুটান, নেপাল, মালদ্বীপ, এই রাষ্ট্রগুলো নিয়ে একটা মহাভারত তৈরি করতে চায়। আর এই মহাভারত কিভাবে এই রাষ্ট্রগুলো নিয়ে তৈরি করতে চাইছিল, ধরেন যখন শেখ হাসিনা থাকে 2015 সালে, যখন ভারতের অর্থমন্ত্রী অর্থ সচিব বাংলাদেশে আসে, তাদের সাথে চুক্তি হয় ভারত এবং বাংলাদেশের সাথে অর্থ বিনিময় হবে রুপি এবং টাকার বিনিময়ে। এখানে ডলারের কোনো প্রয়োজন হবে না। ধরেন আপনার ভারত থেকে আমরা একটা ওষুধ কিনলাম বা আপনার সবজি কিনলাম, ডাল চাল কিনলাম, এখানে কিনতে হলো আপনার ডলার লাগবে না, এখানে হলো টাকা। কিন্তু আপনার ভারত থেকে যখনই ভারত এবং বাংলাদেশের থেকে যেটা নিব, যেটা রুপিতে নিবে। কিন্তু এখানে দেখা গেল যে ভারত এবং বাংলাদেশে যদি রুপিতে ব্যবসা করে বা আপনার ইকোনমিক সাজায়, সেক্ষেত্রে বাংলাদেশের ছোট রাষ্ট্র হিসাবে ভারত অনুমোদন করতেছে। আপনার বর্তমানে ভারতের যে অর্থনৈতিক অবস্থা দেখেন যে এই যে গত 50 বছরের এত কঠিন অর্থনৈতিক সমস্যা হয় নাই। ভারতের বর্তমানে যে অর্থনৈতিক বা ইকোনমিক পরিস্থিতি চলতেছে, কারণ একদিকে ডলারের দাম বাড়তেছে, অন্যদিকে যারা শেয়ার মার্কেট ছিল, শেয়ার মার্কেটের অর্থগুলো তুলে নিচ্ছে বন্ড মার্কেটের, তাদের যে বিজনেস গুলো ছিল, এই বন্ড মার্কেটের বিজনেস গুলো তারা তুলে নিচ্ছে। এখানে একটা রাষ্ট্র চলে কি? অর্থনৈতিক ব্যাংক দিয়ে। ব্যাংকিং সিস্টেম অর্থনীতি, বর্তমানে রাষ্ট্রগুলো চলতেছে ব্যাংকিং সিস্টেম অর্থনীতিকে, এবং ব্যাংকিং সিস্টেম অর্থনীতির মাধ্যমে আপনার বন্ড মার্কেটের মাধ্যমে কিভাবে শেয়ার বিক্রি করে বা গৃহঋণদের ঋণ দেয় যাদের অভাব বা বিজনেসম্যান। যেমন একজন ধরেন বসুন্ধরার চেয়ারম্যান, উনি দেখেন যে 50,000 কোটি টাকা লোন আছে। এখানে কিভাবে লোন কাদের নিচে? বাংলাদেশ ব্যাংকের থেকে নিচে। তাহলে সে ধরা কার কাছে? বাংলাদেশ। অর্থাৎ যদি আবার দেখেন যে বা এস আলম হলো, যেমন ইসলামী ব্যাংকগুলো, প্রত্যেকটা ইসলামী ব্যাংকে হলো এস আলম নিয়ন্ত্রণ ছিল। এই এস আলম আবার এখানে বন্ড মার্কেট বা বলেন শেয়ার মার্কেট বলেন, এখানে আপনি যেমন এটা একটা বাড়ির দাম হলো বনানীতে, যেমন শেয়ার প্রত্যেকদিন বাড়ে, একটা বাড়ির দাম ধরেন আপনার 100 কোটি টাকা।
আজকে যদি বনানী একটা বাড়ির দাম বলে 100 কোটি টাকা, গতকালকে এই বনানী বা 7 দিন পরে এই বনানী বাড়ির দাম হবে বলবে যে 120 কোটি টাকা দেন। অর্থাৎ শেয়ার প্রত্যেকদিন ওঠানামা যেমন করে, এইরকম ভারতের যে অর্থনৈতিক ইকোনমিক ক্রাইসিস, এই ক্রাইসিস গত 50 বছরেও এত ক্রাইসিসে পড়ে নাই যে ভারত এতটাই ক্রাইসিস পড়ছে। কারণ ভারতের যে আপনার রপ্তানি জিনিসপত্র কেউ কিনতেছে না। আপনার ইউরোপের মার্কেটে যান, আপনার আফ্রিকার মার্কেটে যান, বা আপনার অস্ট্রেলিয়া মহাদেশে যান, বা আপনার এই কোন মহাদেশের মানুষই ভারতের যে এই যে দ্রব্য বা ওষুধ পাতি খাদ্য কেউ কিনতেছে না। কারণ এইটা না কেনার কারণে তাদের হলো আপনার রুপির সংকট পড়ে গেছে। এখন যদি তারা আপনার মার্কেট নাই বিক্রি করতে পারে জিনিসপাতি, তাহলে তো তারা ডলার পাবে না। এখন ডলার যদি তাদের না পায়, তাহলে তো আপনার কি ব্যাংকের মাধ্যমে টাকা ছাপা তার চলতে হবে। ব্যাংকের মাধ্যমে টাকা ছাপা আপনি দেখা যায় যে নিজেরাই বন্ড মার্কেট কেন্দ্র হবে। দেখবেন যে কিছু কিছু মানুষ দেখবেন যে মাঝে মাঝে কোটি কোটি টাকা আপনি লস দেয়। লসটা কেমন দেয়? যেমন ভারত এখন যেটা করবে, ভারত করবে হলো আপনার নিজেদের শিল্পপতিরাই তারা হলো তাদের রুপি কিনবে। যেমন আপনার আমেরিকা যারা থাকে, ইউরোপ যারা থাকে, বা অস্ট্রেলিয়া যারা ধনী সমাজ, তারা এখন নিজেরা এখন রুপি কিনবে। আপনার প্রয়োজন বা অপ্রয়োজনের সময়ে বেশি বেশি রুপি কিনে দিবে। কারণ এই রুপি গুলো কেন কিনতেছে? কারণ তারা জানে বন্ড মার্কেটে সুবিধা নেওয়ার জন্য তাদের যে রুপি, এই রুপিকে উচ্চ লেভেলে নেওয়ার জন্য। কিন্তু বর্তমানে যে ভারতের যদি দেখেন যে ওষুধ শিল্প বলেন, কাঁচামাল শিল্প বলেন, আপনার কৃষি শিল্প বলেন, কোন দেশই গোল নিচ্ছে না। না নেওয়ার কারণে দেখা যায় তাদের হলো এই আপনার রুপির পতন ধরতেছে। দেখেন ভারতের 140 কোটি জনগণ, এই জনগণ আপনার এতদিন নরেন্দ্র মোদী যে গল্পটা শুনান সরকারে আসছে ধর্মভিত্তিক গল্প। আপনি যদি দেখেন যে শুভেন্দু অধিকারী বিজেপি যেদিন ক্ষমতায় আসে এবং সরকার গঠন করে, সংসদ গঠন করার পরে সংসদের দ্বারা সে কি বলছে যে আমাদের লড়াই হচ্ছে হলো আপনার ধর্মভিত্তিক লড়াই। আমাদের এখানে লড়াই হচ্ছে জয় বাংলা এবং জয় শ্রীরামের লড়াই। আমাদের লড়াই ধর্মকে আইগানো। অর্থাৎ মহাভারতের যে গ্রন্থ, যে তারা স্বপ্ন দেখে যে তাদের একটা মহাভারত ছিল, এই মহাভারতের একটা স্বপ্ন দেখতেছে। এই শেখ হাসিনাকে যদি বাংলাদেশের মানুষ পতন না করতো, তাহলে অবশ্যই আপনার ভারত হলো আপনার মহাভারত গল্প তৈরি করতে পারতো। কারণ এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশ হলো এমন একটা রাষ্ট্র, আপনার জিরো পলিটিক্যাল যদি শুরু করে দেখেন যে মেন জিরো পলিটিক্যাল এখন বাংলাদেশের ভিত্তিক। কারণ বাংলাদেশের চারপিলে যদি দেখেন, অর্থনৈতিক অবস্থায় যদি দেখেন, সমুদ্রের অর্থনৈতিক অঞ্চল যদি দেখেন, কারণ বাংলাদেশ জিরো পলিটিক্যালের জন্য গুরুত্বপূর্ণ একটা জায়গা। কারণ এই জায়গাকে সবাই ব্যবহার করতে চায়। যেমন ইরানের চাপার বন্দর বা হরমুজ প্রণালী, আপনার এটা পাকিস্তানের করাচি বন্দর, এই করাচি বন্দরগুলো আপনার জিরো পলিটিক্যালের জন্য যেমন গুরুত্বপূর্ণ, আপনার ইরানের এটা চাপার বন্দর বা হরমুজ প্রণালী, বা আপনার আরবের বাবরি এই প্রণালী, এই যে তারা করে এটাগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয়। এখন ভারতের যে সরকার গঠন করছে, এটা তো ধর্মভিত্তিক সরকার গঠন করছে। তারা ভাবে যে তারাই শ্রেষ্ঠতা। যেমন আপনার ব্রাহ্মণ, আপনার এই যে ধরেন রাম লক্ষ্মণ বা মহাদেব গোবিন্দ, এরা সব হলো ব্রাহ্মণের ছেলে। তারা কোন নিম্নবঙ্গের হিন্দু ছেলে না, মেয়ে না। অর্থাৎ আপনার হিন্দুদের নিম্নবঙ্গের যদি কোনো ছেলে মেয়েকে নামে কোনো ইতিহাস লেখে না। ইতিহাস লিখবে দেখবেন উচ্চ বর্ণের। রবীন্দ্রনাথ ঠাকুর হলো আপনার ব্রাহ্মণ ছিল, সেজন্য তার নামে ইতিহাস আছে। আপনার রামচন্দ্র, সে ব্রাহ্মণের ছেলে। আপনার ভগবান রামকৃষ্ণ, সে ব্রাহ্মণের ছেলে। আপনার মহাদেব ব্রাহ্মণের ছেলে। দেখেন আপনার নিম্নবর্গের যারা হিন্দু আছে, তাদের ছেলেদের নিয়ে কখনো ইতিহাস লেখা হয় না। ইতিহাস লেখা হয় হলো ব্রাহ্মণের ছেলে। এখন এই যে হিন্দু সমাজে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, যেটার জন্য ভারতের অর্থনৈতিক ক্রাইসিস সংকট পড়ছে, এই সংকটের জন্য বাংলাদেশের কাছে আপনার ধর্ণা ধরতেছে, বলতেছে যে আপনার সাথে আমরা বিজনেস করতে চাই, আপনারা যদি আমাদের জিনিসপাতি না কেনেন তাহলে তো আমরা আরো মারা যাবে। এখন যদি বাংলাদেশ যদি ভারতের সাথে শুধু না ব্যবসা করে যদি আপনার রাশিয়া, চীন বা পাকিস্তান, আমেরিকা, ইউরোপ এই রাষ্ট্রগুলোর সাথে যদি ব্যবসা করে, সেক্ষেত্রে যদি দেখেন যে অল পলিটিক্স, তখন হলো বাংলাদেশ হলো সবচেয়ে এশিয়া মহাদেশের মধ্যস্থ থাকবে। সেখানে যদি দেখেন যে যেমন পাকিস্তান,
পাকিস্তান যদি দেখেন যে জিরো পলিটিক্স না, ওয়ার্ল্ড পলিটিক্স এখন পাকিস্তান হলো আপনার মাতবার, যেটাকে বলে যে বিচারপতি, আমরা হলো আমরা বিচারও করি। কিন্তু ভারত করে এখানে দর্শক, তাহলে আপনি এখানে কেন ভারতের এখানে যদি ওয়ার্ল্ড পলিটিক্স যদি দেখেন, যেমন একটা এটা পাসপোর্ট, যেমন পাসপোর্টের মাধ্যমে মানুষের মান নির্ণয় হয়, কোন দেশের মান নির্ণয় হয়। যেমন আপনার একটা মানুষকে আপনি কিভাবে বুঝবেন সে ব্যক্তি হিপোসিং না, সে ব্যক্তি রুগী, সে ব্যক্তি লোভী, বা সে ব্যক্তি অপরাধী। অর্থাৎ আপনার এই জিনিসটা কিভাবে আপনার যাচাই করা হয়, একটা সায়েন্টিস্ট বা একটা বিজ্ঞান বা একজন গোয়েন্দা সংস্থা, তারা কিভাবে মানুষকে যাচাই করা হয় যে মানুষগুলো এইরকম। ধরেন আপনাকে একটা অনুষ্ঠানে গেলাম আমরা, এক কাপ হলো আপনার চা দেওয়া হলো, এই চা দেওয়ার পরে আপনার সাথে গল্প করা হচ্ছে, এই গল্পের মাধ্যমে আপনাকে নির্ণয় করা হবে যে আপনি কোন ধরনের মানুষ। অর্থাৎ আপনি যদি দেখেন যে তাহলে জিরো পলিটিক্যাল এইরকম, জিরো পলিটিক্স হলো আপনাকে নির্ণয় করে আপনি কেমন। যেমন ভারত এখন যেটা বিপদে পড়ছে, সেই জন্য আপনার বাংলাদেশের সরকারে দেখবেন কয়েকদিন পরে হাতে পায়ে ধরবে। বাংলাদেশ যখনই আপনার এই যে পাকিস্তান, চীন বা রাশিয়া, আমেরিকা, ইউরোপ বা আপনার গ্লোব কান্ট্রি মুসলিম রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক তৈরি করবে, যেমন তুরস্কের সাথে আরো ভালো সম্পর্ক তৈরি করতে পারে, কারণ তুরস্কের সাথে বাংলাদেশের ভৌগোলিক এবং রাজনৈতিক দর্শনের অনেকটা মিল আছে। এখন যদি তুরস্কের সাথে বাংলাদেশের জাতীয়বাদের সাথে একটা মিল আছে, এই জাতীয়বাদের যদি আমরা তুরস্কের সাথে ভালো সম্পর্ক করতে পারি, সেক্ষেত্রে অর্থনৈতিক আরো এগিয়ে যাবে। গ্লোব কান্ট্রি ইসলামিক দলগুলো, দেশগুলো যেমন ইসলামিক দেশগুলো যেমন কনভেনশন, যেমন আপনি যেমন 1947 কনভেনশন তৈরি করছিল, মুসলিম রাষ্ট্রগুলোকে নিয়ে যখনই বাংলাদেশে একটা কনভেনশন তৈরি করবে, সেখানে ভারত আরো বিপদে পড়বে, কারণ তখন হলো বাংলাদেশ জিওপলিটিক্যালের জন্য ভারতের চাইতে বাংলাদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যাবে। আপনি একটা লক্ষ্য করুন, এটা একটু ভাবুন তো, বাংলাদেশের শত্রু রাষ্ট্র বলে যারা মুক্তিযোদ্ধা বলে, তারা বলে বাংলাদেশের শত্রু হলো পাকিস্তান। ভালো কথা, আমরা পাকিস্তান আমাদের দাদা নানা মাইরা ফলাইছে পাকিস্তানের সেনাবাহিনী, অবশ্যই তাদের সাথে লড়াই করব। তাহলে বাংলাদেশের সেনাবাহিনীকে আপনি 2000 কিলোমিটার ব্যালিস্টিক মিসাইল বানাতে বলুন, দেখবেন যে ভারত আগে বাধা দিবে। আপনার বাংলাদেশের সেনাবাহিনীকে আপনার ক্ষেপণাস্ত্র উদ্ভাবন করুন যে আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করব, আমাদের ক্ষেপণাস্ত্র দরকার, এবং 2000 কিলোমিটার পাল্লা থেকে 3000 কিলোমিটার পাল্লা পর্যন্ত, দেখবেন যে সবচেয়ে আগে বাধা দিবে ভারত। এখন পাকিস্তান শত্রু রাষ্ট্র, তাহলে যুদ্ধ তো পাকিস্তান হওয়ার কথা, তাহলে ভারত কেন বাধা দেবে? তাহলে এখানে একটা যে এই যে সেনাবাহিনীর যে ডেভেলপমেন্ট স্কিল, এই এশিয়া মহাদেশের মধ্যে যে সেনাবাহিনীর স্কিল যে এগিয়ে যাবে, এটা ভারত কখনোই চাবে না। কারণ ভারত কখনোই চাবে না যে বাংলাদেশের সেনাবাহিনী সে 2000 থেকে 3000 কিলোমিটার ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করুক, এবং বাংলাদেশের সেনাবাহিনী নিজস্ব প্রযুক্তিক ড্রোন বা আপনার আয়রন ডোম বা ভীম ড্রোন আবিষ্কার করুক, এটা ভারত কখনোই চাবে না। ভারত কখনোই চাবে না বাংলাদেশের নৌবাহিনীর বিমান বাহিনী, নৌবাহিনীর জন্য আপনার সাবমেরিন তৈরি করার জন্য ভারত এখানে বাধা দিবে। কিন্তু আমাদের শত্রু রাষ্ট্র তো পাকিস্তান, আমাদেরকে শোনায় হলো পাকিস্তান হলো শত্রু রাষ্ট্র, তাহলে আপনার বাংলাদেশের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী উন্নত করতে পাকিস্তান যেখানে বাধা দিতেছে না, তাহলে ভারত কেন বাধা দেয়? তাহলে এখানে আপনার তাহলে এই যে মুক্তিযোদ্ধা যে গল্প শোনায় যে মুক্তিযোদ্ধা এই যোদ্ধা 1971 সালে আমরা লড়াই করছি, ভাই আপনি যদি লড়াই করে থাকেন তাহলে বাংলাদেশের সেনাবাহিনীকে খালি উন্নতি করুন, বাংলাদেশের বিমান বাহিনীকে খালি উন্নত করুন, বাংলাদেশের নৌবাহিনীকে খালি নিজস্ব প্রযুক্তি উন্নয়ন করবেন, দেখবেন পাকিস্তান বাধা দিবে না। আগে বাধা দিবে হলো ভারত বাধা দিবে, কারণ স্বার্থ তাদের। কারণ সেই জন্য বাংলাদেশকে আপনার তেল মারা বলেন, এই মারা বলেন, দেখবেন এই কয়েকদিনের মধ্যে ভারত কিভাবে বাংলাদেশের পাশে এসে তেল মারা শুরু করে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।